এই ছেলে কে তুমি? কোচিংয়ে কি নতুন নাকি? এর আগে তো কখনো দেখিনি। নাম কি তোমার? কবে জয়েন করেছো? জি ম্যাডাম, আমি নতুন, আজকে ফার্স্ট আসলাম, তাই আগে কখনো দেখেননি। আমার নাম ইরফান, আমি আকবর আলী কলেজের স্টুডেন্ট। ও আচ্ছা, ভালো তো। ক্লাসে চুপচাপ থাকবে সব সময়, কোনো রকমের বেয়াদবি করবে না। আর আমি তো শুনেছি উল্লাপাড়া আকবর আলী কলেজ স্টুডেন্টরা অনেক শান্তশিষ্ট হয়। তুমিও তার ব্যতিক্রম হবে না আশা করতেছি। জি ম্যাডাম, অবশ্যই আমি এমনিতেই অনেক শান্তশিষ্ট, নিজের প্রশংসা নিজে করতেছি না, তবে আপনি ডে বাই ডে সেটা বুঝে যাবেন আশা করতেছি। যেহেতু তুমি আজকে নতুন আসছো, তাই তোমাকে আজকে আর কোনো পড়া ধরবো না। কিন্তু কালকে কিন্তু অবশ্যই তোমাকে পড়া দিতে হবে। আমি কিন্তু খুব স্ট্রিক্ট। কোচিংয়ের সবাই জানে আমি কত রাগী। আমার কথার বরখেলাপ করলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। সো বি কেয়ারফুল। জি ম্যাডাম, অবশ্যই। আপনি আমার টিচার, আপনার কথাটা অন্য আমি কখনো করতে পারি না। এটা আমার রুলস বা রেগুলেশনের ভেতর পড়ে না। তাসফিয়া হলেন কোচিংয়ের সবচাইতে রাগী ম্যাডাম। আর ইরফান খান তো স্বভাবে দুষ্টু প্রকৃতির ছেলে, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না যে সে অনেক পরিমাণ দুষ্টু। যে তার সাথে মিশে সে কেবলমাত্র এটা বুঝতে পারে সে কি পরিমাণে দুষ্টু। ইরফান, নিজেকে ইন্ট্রোডিউস করো। তোমার বয়স কত? কোন ইয়ারে পড়ো? ম্যাডাম, আমার নাম ইরফান আহমেদ, আমি উল্লাপাড়া আকবর আলী কলেজের প্রথম বর্ষের স্টুডেন্ট। বাহ, বিষয়টা তো বেশ মজাদার হয়ে গেল। কেন ম্যাডাম, হঠাৎ এ কথা বলতেছেন? কি এমন মজাদার বিষয় হলো বুঝতে তো পারলাম না। একটু খোলাসা করে বললে ভালো হতো, বুঝতে সুবিধা হতো আমাদের। না, তেমন কোনো বিষয় না। আসলে আমি মোল্লাপাড়া RS মহিলা কলেজের তৃতীয় বর্ষের স্টুডেন্ট। তোমার আমার বয়সের 3-4 বছরের গ্যাপ। আর এই জন্যই আর কি বিষয়টা মজাদার লাগতেছে আমার কাছে। কি বলেন ম্যাডাম, বিশ্বাস তো হচ্ছে না। আপনাকে তো দেখে মনে হয় না আপনি দ্বিতীয় বর্ষের ছাত্রী হয়ে এখনই কোচিং পড়ানো শুরু করেছেন। বিষয়টা তো অনেক ভালো, সাথে টাকাও উপার্জন হচ্ছে, সব দিক দিয়ে পারফেক্ট একটা ডিসিশন। আমার উদ্দেশ্য টাকা কামানো না। আমার বাড়িতে সব সময় একলা একলা থাকতে বোরিং ফিল হয়। তাই ভাবলাম যে কোচিংয়ের ছাত্রছাত্রী পড়ালে সবার সাথে মিশে থাকতে পারবো, মনটা ফ্রেশ থাকবে, তাই আর কি। আপনার বিষয়টি বেশ ইন্টারেস্টিং, শুনে অনেক ভালো লাগলো। আমি তো ভাবছিলাম আপনি হয়তো ডিগ্রি কমপ্লিট করে ফেলেছেন। আমি তো ভাবতেও পারিনি যে আপনি দ্বিতীয় বর্ষের ছাত্রী। যাক, শুনে অনেক ভালো লাগলো, আপনাকে অ্যাপ্রিসিয়েট করলাম। আর আপনাকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারবো, কিভাবে পড়াশোনা, কলেজ সব কিছু শেষ করে আবার কোচিং করতে আসেন, এত প্রেশার কিভাবে সামলান। আপনি তো অনেক লক্ষ্মী একটা মেয়ে দেখতেছি। তাই নাকি? মনে হচ্ছে বেশি প্রশংসা করে ফেলতেছে আমার। আমি কিন্তু আসলে অতটাও ইন্টারেস্টিং মানুষ না। আমি অনেক বোরিং একটা মানুষ। আর তুমি আমাকে ইন্টারেস্টিং বলতেছো? আর আমাকে দেখে যদি ইন্সুয়ার হতে পারো, তাহলে তো আমার এটা অনেক বড় পাওয়ার বিষয়। আমার দেখে তোমাদের দেশে কিছু খেতে পারো, তাইলে সেটা হবে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তাসফিয়া কোচিংয়ের কার্যক্রম বাদ দিয়ে ইরফানের সাথে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতেছে। তাদের যেন মনে নেই তার আসলে এখন কোচিংয়ে আছে, তার বিন্দাস কথা বলে যাচ্ছে। ক্লাসের ভিতরে তারপরও যেন তাদের কানে কোনো কিছু আসছে না, তারা একান্তভাবে কথা বলে যাচ্ছে। এটা আসলে কিসের ইঙ্গিত? আচ্ছা, অনেক হয়েছে। আজকে তো তেমনভাবে ক্লাস নাই। হলো না, পরিচয় নিতে নিতে অনেক লেট হয়ে গেছে। কালকে তোমরা সবাই 4th পেজ পুরো কমপ্লিট করে আসবা। আমি কিন্তু কালকে যে কোনো জায়গা থেকে তোমাদের প্রশ্ন করব, সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। আর যদি উত্তর দিতে না পারো, তাহলে কিন্তু তোমাদের খবর আছে, বলে দিলাম। পড়াশোনা তো কোনো নামগন্ধ নেই, শুধু ঘোরাফেরা করা আর কোচিংয়ে এসে হই হুল্লোড় করা। কালকে এটা হবে না, কিন্তু সবাই বিষয়টা মাথায় রেখো। আর ইরফান, তুমি যত নতুন, তোমাকে আলাদা করে বলতেছি, কালকে কিন্তু 4th পৃষ্ঠার যে কোনো জায়গা থেকে পড়া ধরবো। সো বি কেয়ারফুল। পড়া মুখস্থ করে ক্লাসে আসবে। কালকে যা পড়ে মুখস্থ হবে না, সে আমার ক্লাসে উপস্থিত হবে না, এটাই আমার নির্দেশ। জি ম্যাডাম, অবশ্যই। আপনি বলছেন আর আমি পড়া মুখস্থ করে আসবো না, এটা হতেই পারে না। আমি এমন ছেলে না। তাহলে আজকের মতো আসি ম্যাডাম, কালকে আবার দেখা হবে। বাই ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে, পড়া মুখস্থ করে এসো, আবার কালকে দেখা হবে।
আজকের মতো সবার ছুটি, কালকে সবাই ঠিক সময় চলে আসবে। তাদের মধ্যে যেন কেমিস্ট্রি জমে গেছে। একদিনে তাদের এত গভীর কথোপকথন যেন অন্য কোনো সম্পর্কের ইঙ্গিত দিয়ে যাচ্ছে, চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে তাদের মধ্যে কিছু একটা হতে চলেছে। কিন্তু কি হতে চলেছে সেটা কারোর আইডিয়াও নেই। পরের দিন রাস্তায়। আরে কে এটা? ইরফান নাকি? কেমন আছো তুমি? দেখো কি সৌভাগ্য, আজকে রাস্তায় দেখা হয়ে গেল। তাহলে চলো দুজনে একসাথে কথা বলতে বলতে কোচিংয়ে যাই। আমাদের জেনারেশনে এই একটা সমস্যা, পড়াশোনাতে মন বসে না, শুধু ঘুরতে ভালো লাগে, গেমস খেলতে ভালো লাগে, পড়াশোনার প্রতি যেন কারো মনোযোগই নেই। তোমারও কি সেম একই ঘটনা ঘটলো নাকি? আসলে ম্যাডাম কি আর বলবো, আমিও বলতে পারেন ওই একই ধরনের লোক। পড়াশোনা করতে ভালো লাগে না, গেমস খেলতে ভালো লাগে, ঘোরাফেরা করতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগে। পড়াশোনাতে মন বসে না, তারপরও চেষ্টা করতেছি পড়াশোনায় মন দেওয়ার। আর এখন তো পড়াশোনায় অবশ্যই মন বসবে না, বসে কোথায় যাবে? কি বলো, গেমস খেলতে এত ভালো লাগে? তোমার ছেলেদের তো এটাই স্বভাব, শুধু বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানো, ঘোরাফেরা ছাড়া যেন তারা কিছুই বোঝে না। আর কি এমন হলো হঠাৎ যে ঘোরাফেরা আছে, তোমার পড়াশোনায় এত মনোযোগ বসলো, বিষয়টা তো বুঝলাম না। একটু খোলাসা করে বলো তো শুনি। অনেক কৌতূহল আছে বিষয়টা শোনার। নাকি পার্সোনাল কিছু ভাবে বলার দরকার নেই? না না ম্যাডাম, আপনি যেটা ভাবছেন তেমন না। আপনার মতো সুন্দরী ম্যাডাম যে কোচিংয়ে আছে সেখানে কি পড়াশোনা না করে অন্য কিছু করার উপায় আছে? যদি আপনি থাকেন, ক্লাসের কোনো ছেলেই অ্যাবসেন্ট করবে না। এত সুন্দরী একটা ম্যাডাম কোচিংয়ে থাকলে সব ছেলেদের মনোযোগ আপনার দিকে আর ব্লাড ভোটের দিকে থাকবে। আর আমি তো দেখেছি অন্য স্যার ম্যাডামের ক্লাস মিস করলেও আপনার ক্লাস কোনো ছেলে মেয়ে মিস করে না, কারণ আপনারা আগে হলেও মন থেকে অনেক ভালো। আমি সেটা কালকেই বুঝে গেছি। তাই বুঝি? তা ক্লাসের সবাই আমার জন্য ক্লাস করে সেটা তোমাকে কে বলেছে? নাকি শুধু তোমার নিজের কথাই বলতেছো, অন্যদের ফাঁসিয়ে দিচ্ছ? এটা কিন্তু করা যাবে না, নিজের কথা নিজে বলতে হয়, শুধু শুধু অন্যদের ফাঁসিয়ে দিও না, বুঝেছো? আর আমি এমন কেউ না যে আমার জন্য তোমরা সবাই ক্লাস করো। মনোযোগটা আমার দিকে না দিয়ে ক্লাসের দিকে দিলে সেটা বরং তোমাদের জন্য অনেক ভালো হবে। সামনে কিন্তু পরীক্ষা, সে কথা কি মাথায় আছে? হ্যাঁ ম্যাডাম, পরীক্ষার কথা তো অবশ্যই মাথায় আছে। পরীক্ষার কথা মাথায় না থাকলে তাইলে কি কোচিং ঘুরতে আসতাম? আর আমি আপনার চেয়ে অনেক ছোট, আপনাকে আমি ফ্লার্টিং করব এত বড় সাহস আমার এখনও হয়নি। আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয়নি। আমি তো কেবল মাত্র আপনার সাথে একটু দুষ্টামি করতেছি, এর চেয়ে বেশি কিছু না। প্লিজ আমার কোনো কথায় আপনি কষ্ট পাবেন না বা রাগ করবেন না। আসলে কথা বলতে বলতে স্লিপ টান হয়ে গেছে, সেটা বুঝতে পারিনি। আরে ব্যাপার না, আমি কিছু মনে করিনি। তুমি যদি দুষ্টুমি করতে পারো, আমি করতে পারবো না? আর হ্যাঁ, ভালো কথা, আজকের পড়া মুখস্থ করে আসছো তো, নইলে কিন্তু খবর আছে। দুষ্টুমি তো খুব পারো, দেখবো আজকে পড়াশোনাটা কেমন ভাবে। সো ক্লাসে ঢোকার আগে প্রিপারেশনটা ভালোভাবে নিয়ে নিও। জি অবশ্যই, আমি সবসময় ক্লাসের পড়া পড়ে আসার চেষ্টা করি, আজকে তার ব্যতিক্রম হবে না। আর আপনি বলছেন না পরে আসতে পারি? তাসফিয়া এবং ইরফান কথা বলতে বলতে ক্লাসের সামনে চলে এসেছে। ইরফান বাইরে দাঁড়িয়ে রইল আর ম্যাডাম রেস্টরুমে চলে গেল। কিছুক্ষণ পরই তো দেখলাম শুরু হবে ইরফানের তার বন্ধুদের সাথে দেখা। কী রে বন্ধু, কি ব্যাপার? একদিন হলো না কোচিং শুরু করেছিস, আর এর মধ্যে কি ম্যাডামকে পটিয়ে ফেললি নাকি? হ্যাঁ, সত্যি করে বলতো মামা, ব্যাপারটা কি? হ্যাঁ, আরে তোরাও না কী সব বলিস না, কিছুই আটকায় না তোদের মুখে। আর পটিয়েছে মানে এটা কেমন কথা বললি? বন্ধু, উনি আমার ম্যাডাম হন, ওনার ব্যাপারে এমন কথা কিন্তু বলা উচিত না। তাই না বলার সঙ্গে সঙ্গে এরকম টান লেগে গেল, বুঝতে পারলাম না। তাহলে বিষয়টা মনে হয় সত্যি। আর কোনো বইয়ে লেখা আছে যে ম্যাডামের সাথে প্রেম করা যাবে না, ম্যাডামকে লাইন মারা যাবে না? কোথাও তো লেখা নেই, তাই না? আর ম্যাডাম তো তোর চেয়েও বয়সে বেশি একটা বড় না, খুব হলে 2-3 বছরের একটা গ্যাপ আছে। এটা কোনো বিষয় হলো, হতেই তো পারে। আর আমাদের আন্দাজ কখনো ভুল হয় না। ধুর, তোরা এসব কী যে বলতেছিস না, মাথায় কাজ করে না।
উনি হলেন আমার ম্যাডাম, আমাদের শিক্ষিকা। আর হ্যাঁ, উনি হয়তো অনেক ইয়াং, তার মানে এই না আমি তার সাথে প্রেম করব বা তোদের বাসায় যেটা বললে লাইন মারবো, এমন কিছুই না। এটা শুধু তোদের বোঝার ভুল। আর তোরা তো সবসময় নেগেটিভ মাইন্ড নিয়ে বসে থাকিস। ঠিক বলছি না মামা, বলতো? তোমাকে আমি চিনি বন্ধু, তুমি যে কতটা আবেগপ্রবণ সেটা আমি খুব ভালো করে জানি। তুমি যে কি করতে পারো না পারো সেটা ভালো করে জানি। একবার ম্যাডামের প্রেমে হোঁচট খেয়ে পড়লে তোমাকে আর সোজা করে দাঁড় করিয়ে রাখা যাবে না বন্ধু, সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। তাদের এই কথোপকথনের মধ্যে সবাইকে ক্লাসের জন্য রুমে ডাকতেছে। ইরফান ও ইরফানের বন্ধুরা কথোপকথন শেষ করে ক্লাসের ভিতর ঢুকে গেল। গুড মর্নিং, সবাই কেমন আছো? গুড মর্নিং ম্যাডাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তা কালকে যে তোমাদের পড়া দিয়েছিলাম সবাই মুখস্থ করেছো তো? আর এই যে মিস্টার ইরফান, কালকে তো বলেছিলেন লাস্ট বেঞ্চে, আজকে হঠাৎ ফার্স্ট বেঞ্চে বসে বলছেন। ওরা কি খুব ভালোভাবে মুখস্থ করে আসছেন নাকি? তার জন্য অ্যাটেনশন পেতে সামনে বসেছেন? হ্যাঁ, আসলে না ম্যাডাম, যেমনটা ভাবছেন বিষয়টা তেমন না। রুমে ঢোকার পরে ফার্স্ট বেঞ্চে জায়গা পেয়েছি, তাই ফার্স্ট বেঞ্চে বসছি। ও আচ্ছা, বসেছো, ভালো কথা। পড়াতে সময় যেন আনতাম তা করো না। আমি তো শুনেছি কিউট ছেলেরা নাকি পড়াশোনা তেমন একটা পারে না। তুমি তো দেখতে মাশাল্লাহ অনেক কিউট। আমার মনে হচ্ছে না তুমি পড়া দিতে পারবে। কি বলেন আপনি? যেমনভাবে বলছেন আমাকে আমি অনেক কিউট, একটু বাড়িয়ে বলছেন। হয়তো আসলে আমি অত কিউট না। যদি কিউট হতাম তাহলে আজকে পাশ্চাত্য ৫-৭টা প্রেম করে ফেলতাম। কিউট নই, চেহারা ভালো না, তাই আজ পর্যন্ত একটা প্রেম করতে পারিনি। বিষয়টা হতাশাজনক না? তার উপর আপনি আমাকে কিউট বলতেছেন। খুব হাসি পাচ্ছে আপনার কথাটা শুনে। ওরে বাপরে, প্রেম করার এত শখ তোমার? প্রেম কিন্তু মোটেও ভালো জিনিস না। আর তুমি কি জানো, কিউট ছেলেদের দিয়ে কখনো প্রেম হয় না। তারা কখনো কোনো মেয়েকে প্রপোজ করতে পারে না। কিন্তু কিউট ছেলেদের মেয়ে নিজেরাই এসে প্রপোজ করে, তাদের অ্যাটেনশন নিতে চায়। তো তোমার ক্ষেত্রেও আমার মনে হচ্ছে সেটাই হতে পারে। আর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এখনো সিঙ্গেল আছো। প্রেম করার শখ না থাকে বলুন? আমার ছিল, বাট সাহস হয় না একটা মেয়েকে প্রপোজ করার। অত বড় কলিজা এখনও আমার হয়ে ওঠেনি। আমাদেরও কেউ কখনো প্রপোজও করেনি, প্রেমের একটা লেটার দেয়নি। প্রেমের আশা বাদ দিয়ে দিছি। এসব আমার দ্বারা হবে না। আমার চেহারা অতটা ভালো না যে আমাকে কোনো মেয়ে সে প্রপোজ করবে। আর সিঙ্গেল নাকি মিঙ্গেল এটা বিশ্বাস করাতে এখন আমার কি করতে হবে বলুন? কপালের সাথে লেখা থাকলে অবশ্য ভালো হতো, কিন্তু আসল সত্যিটা হলো আমি একটা পিওর সিঙ্গেল ছেলে। তাসফিয়া ইরফানের সাথে এমন খুনসুটি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। ক্লাসের সবার সাথে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতেছে তাসফিয়া ম্যাডাম। এর আগে কখনো এমন হাস্যোজ্জ্বল ভাবে তাসফিয়াকে দেখেনি কেউ। তাদের কথোপকথনের মধ্য দিয়ে ক্লাসের শেষ সময় হয়ে এলো। ইরফান, আমার জন্য একটু বাইরে ওয়েট করো, আমি আসতেছি। ৫-১০ মিনিট লাগবে। তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি দ্রুত আসতেছি। একসাথে যাব, কিছু কথা আছে তোমার সাথে। ঠিক আছে ম্যাডাম, আপনি আসেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। সমস্যা নেই, আপনার কাজ আপনি সেরে আসেন। কী ব্যাপার বন্ধু, আমি বলেছিলাম না যে তোমার সাথে তাসফিয়া ম্যাডামের কিছু একটা চলছে? বিশ্বাস হলো তো? এখন তা না হলে আমাদের কখনো কাউকে এমনভাবে বললো না, আর তোমাকে আজকে দাঁড়াতে বললো, একসাথে যাওয়ার কথা বললো। এটা তো মাম্মা একটা সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। সেটা হলো প্রেম, আমার প্রেম। তোরা পারিস মুখে যা আসে তাই বলে যাস। আমার সাথে অন্য কোনো কথা থাকতে পারে নাকি? পড়াশোনার বিষয় হোক বা আদার্স কোনো বিষয়। কিন্তু তোরা যেটা ভাবছিস সেটা কিন্তু কখনোই সম্ভব না। সেটা তো নিজেও ভালো করে জানিস। আমাদের মধ্যে প্রেম কখনোই সম্ভব না, কারণ সে আমার অনেক সিনিয়র একজন মানুষ। বুঝি বুঝি বন্ধু, আমরা সবই বুঝি। আমি প্রথমে বলছিলাম না যে তোর সাথে তাসিয়া ম্যাডামের কিছু একটা হয়ে যাবে, তবে বলতে না বলতে আজকে তোকে একসাথে যাওয়ার জন্য বললো। সামনে আরও বড় কিছু হবে বন্ধু, আমার কথাটা মিলিয়ে নিস। ইরফানও মনে মনে ভাবতে লাগলো যে আসলে কি এমন কিছু হতে পারে, আবার হচ্ছে না। এমনটা কখনোই সম্ভব না, কারণ সে একজন সিনিয়র মানুষ। সে হয়তো আমাকে পড়াশোনার বিষয়ে কিছু কথা বলবে।
ইরফান, যার তো এখনো দাঁড়িয়ে আছো? আমি তো ভাবলাম তুমি চলেই গেছো। 10 মিনিটের কথা বলে 20 মিনিট হয়ে গেল। আমি তো ভাবছি তুমি চলে গেছো। যাক, তুমি যে এখনো আছো অনেক ভালো লাগলো। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। চলো যেতে যেতে কথাগুলো বলি। ম্যাডাম, কি এমন কথা আছে আমার সাথে? বিষয়টা আমি বুঝতে পারতেছি না। আমি কি কোনো বেয়াদবি বা ভুল করে ফেলছি আপনার সাথে? একটু যদি খোলাসা করে বলতেন তাহলে মন থেকে সংসারটা নেমে যেত। অনেক ভয় ভয় লাগতেছে আমার। না জানি কিছু ভুল হয়ে গেছে নাকি আমার দ্বারা। আরে না, তেমন কিছুই না। তুমি যেটা ভাবছো তেমন কিছুই হয়নি। আসলে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো। আসলে আমি বলতে চাচ্ছিলাম, কিছুদিন পর তো সব কলেজ থেকেই ছুটি হয়ে যাবে এবং 10-12 দিনের মতো ছুটি থাকবে। তো এই সুযোগে তুমি কোথাও একটা ঘুরে আসা যাক। ঘুরে আসলে মন মানসিকতাটা সব ঠিক হয়ে যায়। সব সময় তো পড়াশোনা করলে হয় না, একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। তাই বলছিলাম আমরা সবাই মিলে ঘুরে আসি। ঘুরে আসলে মনটা ভালো হয়ে যাবে। কি বলেন ম্যাডাম? কোথায় ঘুরতে যাবেন? কে কে যাবে আমাদের সাথে? কোচিংয়ে সবাই যাবে নাকি? না না, কোচিংয়ে সবাই যাবে কেন? কোচিংয়ে সবাই গেলে তো একটু অবস্থা পড়ে যাবে। সবার সাথে যাওয়া যাবে না। আমরাই পার্সোনালি কয়েকজন গিয়ে ঘুরে আসি। আমরা মানে আমাদের সাথে আর কে কে যাবে? যেহেতু কোচিংয়ের কেউ যাচ্ছে না, তো আর তো কাউকে দেখতে পারতেছি না একসাথে ঘুরতে যাওয়ার। আপনার কাছের কেউ যাবে নাকি? আপনার সাথে মতো তেমন কেউ নেই যে ওর থেকে নিয়ে যাব। আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আরে না, আমার আবার কাছের কে থাকবে বলো? আমার কখনো প্রেম হয়নি, আর হবে বলেও মনে হয় না। বলতে চাচ্ছি যে আমি, তুমি আর তোমার একজন বেস্ট ফ্রেন্ড, আমার একটা বান্ধবী আছে। আমরা 4জন মিলে চলো ঘুরে আসি। অনেক মজা হবে, আনন্দ হবে, মন মানসিকতা একটু রিফ্রেশমেন্ট হবে। তাই বলতেছি চলো ঘুরে আসি। অবশ্য তোমাকে জোর করতেছি না। যদি তুমি যাও তাহলে চলো, আমরা ঘুরে আসি সবাই মিলে। আর যদি ঘুরতে না যেতে চাও তাহলে কোনো সমস্যা নেই। আমি তো একা একা যাব না, তাই তোমাকে বললাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বললেন আমি বিষয়টা ভেবে দেখতেছি। বাড়িতে আব্বুকে বলতে হবে, আম্মুকে বলতে হবে, আর বেস্ট ফ্রেন্ডের কথা বললেন, আমার বন্ধুর সাথে কথা বলতে হবে। বলে দেখিও কি বলে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ যাব আমি। আমার কোনো সমস্যা নাই। আপনাকে রাতে ফোন দিয়ে জানাবো আমি। তোমার কথা শুনে অনেক ভালো লাগলো। ও, অন্তত আশ্বাসটা তো দিলা। ঠিক আছে, তাহলে তোমার আব্বু আম্মু বন্ধুদের সাথে কথা বলে রাত্রে জানিও। আর একজনের বেশি বন্ধুকে নিও না, নইলে সমস্যা হবে। বেশি মানুষ গেলে এনজয়টা মাটি হয়ে যাবে। 4জন অনেক বেশি আনন্দ করতে পারবো। তাসফিয়ার এমন নরম স্বরে কথা বলা, ঘুরতে যাওয়ার প্রস্তাব, এগুলো সব কিন্তু প্রেমের দিকে ইঙ্গিত করতেছে। কিন্তু ইরফান এমন কিছু ভাবেনি। সে সব কথা নর্মালি নিয়েছে। এখন শুধু তার আব্বু আম্মু বন্ধু রাজি হলে তারা ঘুরতে যাবে। আব্বু, আব্বু, তোমার সাথে কিছু কথা ছিল। যদি কিছু মনে না করো তাইলে আমি কিছু কথা বলতে চাই তোমার সাথে। আর কথাগুলো বলার পরে তুমি কিন্তু আমাকে না করতে পারবে না। কি ব্যাপার ইরফান, কিছু বলবা? আর তুমি আমার কাছে চেয়েছো এমন কিছু আমি তোমাকে দেইনি কোনো দিন হয়েছে? তুমি বলো, যদি দেওয়ার মতো হয় অবশ্যই তোমাকে দিব, কিন্তু আশা করব এমন কিছু আমাকে বলবে না যেটা তোমাকে না বলতে বাধ্য করে। আসলে আব্বু কোচিং থেকে ঘুরতে যাবে, তাই তোমার কাছে অনুমতি নিতে আসছি। যদি তুমি পারমিশন দাও তবে আমি ঘুরতে যেতে পারবো। কারণ আব্বু, আমি কখনো তোমার অবাধ্য হইনি। তোমার কথার বাইরে আমি কোনো কাজ করিনি। তাই তোমার কাছে নেওয়াটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। তাই তোমার পারমিশনের অপেক্ষায়। সবই তো বুঝলাম, কিন্তু কে কে ঘুরতে যাবে, কাদের সাথে যাচ্ছ তুমি, কেমন ছেলে তারা, আমি তো কিছুই জানি না। এটা জানার এখতিয়ার আমার আছে। ছেলে মেয়ে কাদের সাথে ঘুরতে যায় সেটা আমি জানতেই পারি। আমি যদি আমার সবাইকে ভালো মনে হয় তবে তোমাকে পারমিশন দিব। না আব্বু, কোচিংয়ে সবাই যাবে না। শুধুমাত্র আমি, আমার বন্ধু, আমাদের কোচিংয়ের ম্যাডাম আর তার বান্ধবী যাবে। সবাই গেলে বিষয়টা কেমন যেন হয়ে যায়। সবার মধ্যে রিফ্রেশমেন্ট পাওয়া যায় না, হৈফুল্য থাকে। তাই আমরা 4-5 জন একটু রিল্যাক্সে থাকতে চাই। কি বলতেছ? ম্যাডামের সাথে ঘুরতে যাবে, আবার মাত্র 4জন মানুষ? বিষয়টা কেমন হয়ে গেল না? আমি তো ভাবছিলাম কোচিংয়ে সবাই যাচ্ছে, তোমরা কি মাত্র এই কয়েকজন? আসলে আব্বু, অতিরিক্ত কাউকে নিতে চাচ্ছি না। আমরা কয়েকজন মিলে একটু ঘুরে আসলাম, আড্ডা দিলাম। আর এখানে তো তেমন কেউ যাচ্ছে না।
যে উল্টাপাল্টা কিছু হবে। যাচ্ছে আমাদের কোচিংয়ের ম্যাডাম, তিনি খুবই স্ট্রিক্ট একজন মানুষ, নম্র ভদ্র, বেশি একটা কথা বলে না, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। সবই তো বুঝলাম, তবে বিষয়টা আমার কেমন জানি লাগছে। তারপরও তুমি যেটা বলতেছো ভালো হবে, তাহলে আর আমার কোনো আপত্তি নেই। বিষয়টা আলোচনা সাপেক্ষে দেখতে হবে। তারপরও তোমার আম্মুর সাথে একটু কথা বলো, দেখো তোমার আম্মু কি বলে। আমি তো রাজি, কত টাকা লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু তোমার আম্মুর সাথে একটু কথা বলে দেখো তোমার আম্মু কি বলে। তোমার আম্মু যদি যেতে বলে তাহলে যাও, কোনো সমস্যা নেই। আমার আম্মু, তুমি বললে তাতে তো হয়ে গেল, আমার আম্মুকে কেন বলতে হয়? আম্মু যদি রাজি না হয়, প্লিজ আপু তুমি আমাকে বলো, আমি আর কিছু না বলি আম্মুকে। যাও, সমস্যা নাই, তোমার আম্মু রাজি হয়ে যাবে। ভালোভাবে বুঝিয়ে বলো, তোমাকে অনুমতি দিয়ে দিবে, সমস্যা নেই। তোমার আম্মু তো তোমাকে অনেক ভালোবাসে। শুধু আমার পারমিশন নিলে কি হবে? তার পারমিশন নিতে হবে। শুধু আমার পারমিশন নিলে কি হবে? তোমার আম্মুকে গিয়ে ভালো করে বলো তোমার আম্মুর আছে, হয়ে যাবে। আম্মু, তোমার সাথে কিছু কথা ছিল, কিন্তু তুমি আমাকে কথা দাও, কথাগুলো বলার পরে তুমি আমাকে পারমিশন দিয়ে দিবে। যদি কথা দাও তাহলে আমি কথাগুলো বলতে রাজি আছি। কি ব্যাপার? কোনো কিছু দরকার বা কোনো ঝামেলা হলেই তো চলে আসো আমার কাছে। আজকে আবার নতুন করে কি হয়েছে বলো শুনি, কিসের পারমিশন? আম্মু, আমি একটু ঘুরতে যাব, আব্বু নম্বর দিয়েছে, এখন শুধু তোমার অনুমতি অপেক্ষা। তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমি ঘুরতে যেতে পারি, আর তুমি যদি না বলো তাহলে আব্বু যেতে দিবে না। প্লিজ আম্মু, রাজি হয়ে যাও। ও আচ্ছা, এই ব্যাপার। যে দেখছো কলেজ 10-12 দিন ছুটি হয়ে গেছে, তখনই ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলেছো। পড়াশোনা কিছু নেই নাকি? ছুটির সময় একটু পড়াশোনা করলেও তো পারো। এখন ঘুরতে যেতে হবে কেন? আর হ্যাঁ, কার সাথে ঘুরতে যাচ্ছ? কে কে যাচ্ছ? এখনকার ছেলের মেয়ে এত ভালো না। তাদের সাথে ঘুরতে যাচ্ছ, সেটা তো জানার প্রয়োজন আছে। অবশ্যই এখানকার যে পোলাপান, বেশিরভাগই তো অভদ্র পোলাপান। তুমি অন্য কাদের সাথে যাচ্ছ? আম্মু, কোচিংয়ের কেউ যাচ্ছে না, শুধু যাব আমি, আমার বন্ধু, মেয়ের ম্যাডাম আর ম্যাডামের একটা বান্ধবী। বেশি মানুষ হলে মজা থাকে না, সব সময় হইলে ওর চেয়ে বেশি আমার ভালো লাগে না। তাই আমরা চারজন ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, আর এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা ম্যাডামেরই। ম্যাডাম বলল শুধু পড়াশোনা করলেই হবে না, একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। ঘোরাফেরা করলে মনোবল বাড়ে, মনটা ফ্রেশ হয়ে যায়, তাই আর কি। সবই তো বুঝলাম, কিন্তু মাত্র 4 জন, এটা কেমন কথা? আমি তো ভাবছিলাম কোচিংয়ের সবাই জানে, কিন্তু মাত্র 4 জন, এমন তো কখনো শুনিনি। ম্যাডাম ঘোরার প্ল্যান করে। ম্যাডাম যেহেতু বলছে, তাহলে তো ভালোই হবে। ম্যাডাম তো আর তোমাদের খারাপ চাইবে না। কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছ? বেশি দূর কিন্তু যাওয়া যাবে না। কোথায় যাচ্ছ সেটাই তো এখনো বললে না। আসলে আম্মু, ঘুরতে যাওয়ার লোকেশনটা এখনও ঠিক হয়নি, কারণ আমরা তো এখনও পারমিশনই পাইনি ঠিক মতো। আগে পারমিশন পাই, পরে তো লোকেশন ঠিক হবে। আমি তো পারমিশন পেয়ে গেলাম, এখন শুধু আমার বন্ধুর পালা তো পারমিশন পেয়ে যায়। তাই কালকে ডিসকাশন করব কোথায় ঘুরতে যাওয়া যায়। আর বেশি দূর একটা যাওয়ার কথা না বলে গেলে কি সমস্যা আছে? তো করার কোনো জায়গা নেই, দূরে গেলে ভালো হয়। দেখছো তোমার ছেলে কি বায়না ধরেছে, সে নাকি ঘুরতে যাবে। কি যাক, ঘুরে আসুক। সারাদিন রাতে বাড়িতে বসে থাকে, পড়াশোনা বাড়ি পড়াশোনা বাড়ি, একটু ঘোরাফেরা করলে শরীর মন দুটা ভালো হয়ে যায়। তো যাক, সমস্যা নেই। আর যাচ্ছেও তো খারাপ কোনো পোলাপানের সাথে না, শুধু যাবে ম্যাডাম, ওর একটা বন্ধু আর ম্যাডামের নাকি একটা বান্ধবী যাবে। তাই বেশি কিছু আর বলিনি। এটা একদম ঠিক কথা বলেছো তুমি। বেশি কেউ যাচ্ছে না, শুধু কোচিংয়ের ম্যাডাম, ম্যাডামের এক বান্ধবী, তোমার ছেলের একটা বন্ধু। তাই আমি আর বেশি কিছু বলিনি। ওকে যেতে চাচ্ছে, গিয়ে একটু ঘুরে আসো। না আম্মু, কি বলতেছো এগুলো? ওখানে থাকবেন আমার ম্যাডাম, ম্যাডামের বান্ধবী, আমি, আমার বন্ধু, এর মধ্যে আমার ছোট ভাই গেলে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। সবাই তো মন খুলে কথা বলতে পারবেন না, আর ও তো আমার ছোট, তাই ওকে না নেওয়া ভালো। নাকি আব্বু, তুমি কি বলো? আমার এটাই ভালো মনে হচ্ছে, ছোট ভাইকে না নাই ভালো হবে, কারণ ওখানে থাকবে আমার ম্যাডাম, আমার বন্ধু, ম্যাডামের বান্ধবী। সেখানে গিয়ে ও কী করবে?
ওর ওখানে তো কোনো কাজ নেই, ও কারোর সাথে মন খুলে কথা বলতে পারবে না, ওর নিজের কাছে খারাপ লাগবে তখন, কারণ ওখানে ওর সবাই সিনিয়র থাকবে, ওর সমবয়সী কেউ থাকবে না, সো ওকে না নেওয়াই ভালো হবে। ইরফান ঠিক বলেছে। সাজিদ হচ্ছে ছোট, ও ওদের মধ্যে গিয়ে কি করবে? বাসায় থাক, ওখানে গিয়ে সবাই বড়, ওখানে গিয়ে ঠিকমতো মঙ্গল কথাও বলতে পারবে না, তখন ওরা আরও অনেক খারাপ লাগবে, তাই না যাওয়াই ভালো। ইরফান একাই গিয়ে ঘুরে আসুক আর সাজিদ বাড়িতে থাকুক। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আম্মু আব্বু আমাকে ঘুরতে যাওয়ার পারমিশন দেওয়ার জন্য। আমি অনেক এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। অনেক দিন হলো দূরে কোথাও ঘুরতে যাই না। অনেক ভালো লাগছে তোমাদের, অনেক অনেক ধন্যবাদ। ইরফান প্রচণ্ড পরিমাণে হ্যাপি আজকে, কারণ সে ঘুরতে যাওয়ার অনুমতি পেয়ে গেছে। এখন শুধু পোহর গোনার অপেক্ষা, আর 2-1 দিন পরই তারা ঘুরতে যাবে। এখন শুধু তার বন্ধু রাজি হলে তাদের শুরু হবে কোথায় যাবে, কোথায় থাকবে। হ্যালো বন্ধু, কই আছিস এখন তুই? তোর সাথে কিছু কথা ছিল। বন্ধু বল, আমি এখন বাড়িতে ঘরের বন্ধু বল, আমি এখন বাড়িতে ঘরের ভিতর শুয়ে আছি। কি বলবি বল, ফ্রি আছি, সমস্যা নেই। আমরা তো ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, তবে কিন্তু বন্ধু যেতে হবে না, না করিস না প্লিজ বন্ধু। কি বলিস, হঠাৎ ঘুরতে যাবি কোথায়? ঘুরতে যাবে আর কে কে যাচ্ছে? সকালে কোচিং থেকে আসলাম তখন তো কিছু বললি না, এখন হঠাৎ ফোন দিয়ে বলছিস কখন করলে প্লেয়ার, কিছু তো জানতেই পারলাম না। আসলে বন্ধু প্ল্যানটা আসলে আমার না, প্ল্যানটা করছে ম্যাডাম। ম্যাডাম বলল যে 10 বার কিন্তু ছুটি আছে, তো চলো দূরে কোথাও ঘুরে আসি। অনেক দিন হলো কোথাও ঘুরতে চাই না, গেলে অনেক ভালো লাগে, মন মেজাজ ফ্রেশ হয়ে আসবে। আর সত্যি তো অনেক দিন ধরে ঘুরতে চাই না, চলো না বন্ধু ঘুরে আসি। এত এমার্জেন্সি বললে কিভাবে সম্ভব বল, টাকা পয়সার ব্যাপার আছে তো, বাড়িতে অনুমতি নিতে হবে, একটু তো সময়ের ব্যাপার। এত এমার্জেন্সি করলে কিভাবে হবে বল? আর আমি তোকে বলছিলাম না মামা, ম্যাডাম আর তোর কিছু একটা হতে চলেছে। দেখলে তো, ধীরে ধীরে সব কথাই আমার মিলে যাচ্ছে। আজকে ঘুরতে যাওয়ার কথা বলেছে, আর কাউকে কিন্তু বলেনি, শুধুমাত্র তোকেই বলেছে। কেন বলেছে তুই সেটা কি বুঝতে পারছিস না? সামনে আরও বড় কিছু হবে মামা, অপেক্ষায় থাক। আমার কথা সব অক্ষরে অক্ষরে মেলে দেখে নিস, তুই আমার কথা কখনো মিথ্যে হয় না। কি সব বলেছে বন্ধু, সেসব পরে দেখা যাবে, এখন তুই বল ঘুরতে যাবে কি না, আর তুই না করলেও কিন্তু তোকে আমি জোর করে নিয়ে যাব আমার তরফ থেকে। আমি আর তুই যাব, আর ম্যাডামের বান্ধবী যাবে, 4 জনের বেশি যাবে না। আর কোচিংয়ের কাউকেই নেওয়া যাবে না, গেলে হই হুল্লোড় হবে, আর আমার বেশি চেঁচামেচির ভিতর থাকতে মন চায় না। তাই আমরা কয়েকজন গেলে সময়টা অনেক ভালো কাটবে, সবাই মিলে আড্ডা দেওয়া যাবে, ঘোরাঘুরি করা যাবে। এটা অবশ্যই তুই একটা সত্যি কথা বলেছিস, কোচিনের সবাইকে নিয়ে গেলে পুরো বাজার বানিয়ে ফেলবে। 4-5 জন গেলে ঘুরে মজা পাওয়া যাবে, আড্ডা দিয়ে মজা পাওয়া যাবে, ঘুরে মনে শান্তি পাওয়া যাবে, সব দিক দিয়ে পারফেক্ট হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, এত মানুষ বাদ দিয়ে তোকে কেন ম্যাডাম ঘুরতে যাওয়ার অফার করলো? আমার বিষয়টা এখনও মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। কিছু তো একটা চক্কর চলছে বন্ধু, সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। আর তুমি এখন না বুঝলেও কিছুদিন পর বোঝা যাবে আমার কথাটা, তুই মিলিয়ে নিস। আর কথাগুলো মিলে গেলে আমাকে টিট দিতে হবে শালা, তুই যদি আমাকে টিট না দিস তাহলে তোর কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, পরের কথা পরে বলিস। তোর কথা যদি আসলেই সত্যি হয়ে যায় তাহলে অবশ্যই তোকে আমি ট্রিট দিব, যা খেতে চাস তাই খাওয়াবো। তবে এটা কখনোই হবে না বন্ধু, তুই শুধু শুধু এমন কথা বলতেছিস। এমন কিছুই হবে না, ম্যাডাম জানে তার আর আমার বয়সের অনেক গ্যাপ, সে কখনো এটা চাইবে না যে তার সাথে আমার সম্পর্ক হোক। এটা ভাবতে কেমন লাগে শালা, তুই কি সব ভাবিস? আচ্ছা বন্ধু, তাহলে তোরা প্ল্যান কর কোথায় ঘুরতে যাবি। আমি আছি, সমস্যা নেই, শুধু একটু টাকা পয়সা নিয়ে সমস্যা, আর বাড়িতে ওটা ম্যানেজও হয়ে যাবে, সমস্যা নেই। আমার জন্য কিছু বাড়তি টাকা নিয়ে যাই, যদি প্রয়োজন হয় তাহলে নির্ভর, যদি না প্রয়োজন তাহলে আর লাগবে না, কিন্তু ব্যাকআপ হিসেবে রেখে দিস, কারণ ম্যাডাম যাচ্ছে, মান সম্মান তো কিছু থাকবে না। সো তোকে আগেই বলে রাখলাম, কথাগুলো মাথায় রাখিস। আর ঘুরতে গেলে মজা তো অবশ্যই হবে, অনেকদিন পর দূরে কোথাও ট্যুর দেবো, বেশ এক্সাইটেডমেন্ট। ইরফানের আব্বু পারমিশন দিয়ে দিয়েছে, এদিকে তার বন্ধুও যেতে রাজি হয়ে গেছে। তারা ঘুরতে যাওয়ার প্ল্যান করতে বাকি এখন শুধু
কিন্তু আসলে সামনে কি হতে চলেছে সেটা আসলে কেউ আন্দাজ করতে পারছে না। হয়তো ভালো কিছুই হবে, কিন্তু কি হবে সেটা কেউ জানে না। হ্যালো ইরফান, তো কি করলা? বাড়িতে কথা বলেছো? তুমি কিছুই তো জানালে না আমাকে। আমি অপেক্ষায় আছি, কিন্তু তুমি আমাকে ফোন করে কিছুই জানালে না। যাবে কি যাবে না কিছুই তো বলতেছো না। আমি আপনাকে ফোন দিতে যাচ্ছিলাম, এর মধ্যে আপনার ফোন দিয়ে দিয়েছেন। খুশির সংবাদ ম্যাডাম, আমার বাড়ি থেকে পারমিশন দিয়ে দিয়েছে। আব্বু আম্মু দুজনে আমাকে অনুমতি দিয়ে দিছে। পরে বন্ধুর সাথে কথা বললাম, ওর সাথে অনেক কথা বলার পর পরেও রাজি হয়েছে। ও যাবে, সমস্যা নাই। কিন্তু বিষয় হচ্ছে আমরা যাব কোথায়, গন্তব্যটা কোন জায়গায় সেটা এখনো কেউ জানে না। সেটা জানালে ভালো হয়। আপনার কি কোনো লোকেশন পছন্দ করা আছে, নাকি প্ল্যান করবেন কোনটা? এইটা তো খুব ভালো কথা। আমি জানতাম তোমার আব্বু আম্মু রাজি হবে, কারণ এখানে তো অন্য কোনো পোলাপান যাচ্ছে না, শুধু আমরা 4 জন যাব। আর ঘুরতে যাওয়ার লোকেশন তো আমি অনেক আগেই সিলেক্ট করে রেখেছি। আমার অনেক শখ সাজেক যাব। তোমরা কি বলো? আমার কোনো সমস্যা নেই ম্যাডাম, সাথে তো অনেক ভালো জায়গা। ওখানে গেলে অনেক ভালো ফিল পাওয়া যাবে, ভাসমান দেখা যাবে, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলে সুন্দর একটা পরিবেশ। ওখানে শান্ত শিষ্ট জায়গা, সব মিলিয়ে খুব সুন্দর সময় কাটবে। হুম, তুমি একদম ঠিক কথাই বলেছো। এই জন্যই তো আমি সাজেক সিলেক্ট করেছি, কারণ অনেক দিন যাবৎ আমার সাজেকে যাওয়ার ইচ্ছা, কিন্তু হাতে যাওয়ার মতো কেউ নেই, তাই এতদিন যেতে পারিনি। কিন্তু এবার স্বপ্নটা পূরণ হতে চলেছে, অনেক ভালো লাগতেছে। অবশ্যই মনে হচ্ছে স্বপ্নটা পূরণ হবে। আর আমার বান্ধবীকে আমি বলেছি ও যাবে, সমস্যা নেই, ওর কলেজ ছুটি। তাহলে কিন্তু আমরা কাল দিন পর রওনা হব। আমার আর বেশি দিন সহ্য করে থাকা সম্ভব না। যেহেতু তোমার আব্বু আম্মু আছে, তোমার বন্ধু রাজি, এদিকে আমার বান্ধবী যাবে, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। সবাই রাজি, এখন শুধু যাওয়ার পালা সাজেকে। সাজেক, আই এম কামিং। ম্যাডাম, কথাটা একদম আমি সঠিক বলেছেন। জায়গাটা অনেক ভালো লাগে। আর আমার বন্ধু শুনে খুশি হয়েছে, ওর নাকি সাজেক যাওয়ার অনেক ইচ্ছা। এর আগে কখনো সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি, এখন যখন দুটোই হয়ে গেছে আর বাধা কোথায়। লেটস গো সাজেক, মজা হবে, আনন্দ হবে, প্রকৃতির সাথে কথা বলা হবে, সব একসাথে, ফুল প্যাকেজ। সবাই সাজেক যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। সবারই সাজেকে যাওয়ার অনেক ইচ্ছে। এবার হয়তো তাদের স্বপ্ন সত্যি হতে চলেছে, কিন্তু সামনে আরো বড় কিছু ধামাকা অপেক্ষা করতেছে। হ্যালো বন্ধু, কী রে, তুই রেডি হয়েছিস? এমনিতে কিন্তু লেট করা যাবে না, বাস আছে, লেট হলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে বন্ধু। আরে কি বলিস বন্ধু, আমি ভোর থেকে রেডি হয়ে আছি, আমার সব ঠিকঠাক, ব্যাগপত্র সব গুছিয়ে ফেলেছি, নিচেও অলমোস্ট রেডি হয়ে গেছি। তাহলে কিছুক্ষণ পরে বের হই নাকি? ও দেখি ম্যাডামের বান্ধবী সবাইকে রেডি আছে, তোদের সাথে কথা বল, দেখো ওরা কি বলে। আর আমার মাকে নিয়ে কোনো চিন্তা করিস না। হ্যালো ম্যাডাম, আমরা তো রেডি। আপনাদের কি খবর? আপনারা মেয়ে মানুষ, আপনারা তো সাজতে অনেক সময় নেন, আপনাদের আর কতক্ষণ সময় লাগবে? আমার বন্ধু তো ব্যাগপত্র গুছিয়ে বসে আছে শুধু আপনাদের অপেক্ষায়। এখন বেশি কিন্তু লেট করা যাবে না, বাস মিস হলে কিন্তু আমাদের না ক্যান্সেল হয়ে যাবে, সেই কথাটা কি আপনার মাথায় আছে? আপনার বান্ধবী কি রেডি হয়েছে একটু শুনেন ফোন দিয়ে। তোমরা এই ভিসা নিয়ে চিন্তা করতে হবে না, আমি ব্যাগপত্র রাতেই গুছিয়ে রাখছি। আর এখন শুধু রেডি হতে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। আর আমার বান্ধবীও সেম একই, রাতেই ও ব্যাগ গুছিয়ে রেখেছে। এখন শুধু রেডি হতে বাকি, বাদ বাকি সব কমপ্লিট। তোমরাও গোছগাছ করে বের হও, আমাদের বেশি সময় লাগবে না। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আর আমার বন্ধু ব্যাগপত্র নিয়ে গয়হট্টা বাজারের দিকে গেলাম। আমরা বাজারে থাকব, আপনারা যত দ্রুত সম্ভব চলে আসেন, আমরা বাজারে অপেক্ষা করতেছি আপনাদের জন্য। এখন তাইলে ফোন রাখলাম। ঠিক আছে, তোমরা বাজারে গিয়ে অপেক্ষা করো, আমরা আসতেছি কিছুক্ষণের মধ্যেই। আমাদের সময় লাগবে না, ঠিক আছে? তোমরা এগোও তাহলে, আমরা আসতেছি। এখন শুধু তাদের সময়ের অপেক্ষা। অধিক আগ্রহের অবসান ঘটতে যাচ্ছে। এখন তারা উল্লাপাড়া বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবে। ওখান থেকে সরাসরি সাজেক, মেঘের রাজ্যে নামে পরিচিত সাজেকে যাওয়ার মজাই আলাদা।
এইদিকে তাসফিয়া এবং তাসফিয়ার বান্ধবী রেডি হয়ে বাজারে চলে আসছে। এখন তারা উল্লাপাড়ার দিকে রওনা হবে। ইরফান, জায়গাটা অনেক সুন্দর না? কত সুন্দর পরিবেশ, হিমেল হাওয়া বইছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে বলো? সত্যিই আজকে অনেক ভালো লাগতেছে। আমার এর পেছনে অবশ্য তোমার অনেক বড় অবদান আছে। তুমি যদি রাজি না হতে তাহলে কখনোই সম্ভব হতো না। তোমার জন্যই আজকে আমার সাজেকে আসার স্বপ্ন পূরণ হলো। আরে কিছু বলেন না, আপনি আমার আগে সিনিয়র মানুষ, তার উপর আবার ম্যাডাম। আপনি একটা আবদার করছেন, আমি সেটা কখনো হতে পারে? আর আমারও তো সাজেকে আসার অনেক ইচ্ছা ছিল। আপনার ওসিলাতে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। দেখুন না জায়গাটা কত সুন্দর, মনে হচ্ছে সারা জীবন এখানে থেকে যাই। কিন্তু কি করার, যেতে তো আমাদের হবেই। কিন্তু এই প্রকৃতির মাঝে থেকে যেতে মন চাচ্ছে না, মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যাই। এখানে আসার পেছনে অনেক বড় একটা মিথ্যা লুকিয়ে আছে, যে মিথ্যেটা সত্য করার জন্য আজকে আমাদের এখানে আসা। আমি এখন তোমাকে এমন একটা কথা বলতে যাচ্ছি, সেটা শুনে তুমি হয়তো বেশ অবাক হবে, হয়তো আমার উপরে অনেক রাগও করবে, কিন্তু এটা বলার জন্যই আমি অনেক অপেক্ষা করেছি। আর না, আজকে আমাকে সেই কথাটা বলতেই হবে। কি বলেন, আপনার কথাগুলো তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনি কি বলতেছেন আমি তো ঠিক কিছুই বুঝতে পারতেছি না। কি এমন সত্যি কথা যেটা বলার জন্য আপনি আমাদের সবাইকে সাজেকে নিয়ে আসলেন? আপনার কথা কিন্তু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্লিজ একটু ভালো করে বলুন, আমার তো টেনশন আরও বেড়ে যাচ্ছে। ইরফান, আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমি তোমাকে যেদিন কোচিংয়ে প্রথম দেখেছিলাম, সেদিন তোমাকে প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো সাহস হয়নি তোমাকে বলার। কিন্তু আজকে এটাই সুযোগ, এইরকম সুযোগ আর কখনো পাবো না। আমি তোমার বউ হতে চাই, তোমার কাছ থেকে ভালোবাসা চাই, তোমার মনের ভেতর থাকতে চাই। আই লাভ ইউ। প্লিজ আমার ভালোবাসা তুমি ফিরিয়ে দিও না। কথাগুলো শুনে যেন ইরফানের মাথায় সাজেকের সেই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে তার মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কি থেকে কি হয়ে গেল সেটা কখনো কল্পনাও করতে পারে নাই যে এমন কিছু হতে পারে। সেই সময় তার বন্ধুর কথা তার খুব মনে পড়ছিল। তার বন্ধু তাকে বলেছিল ম্যাডাম নাকি তাকে লাইক করে। আজকে কথাটা সত্য হয়ে গেল, কিন্তু ইরফান এখনও বুঝতে পারতেছে না এটা কি করে হলো। আমাকে ম্যাডাম কি করে বলতে পারলো? কি বলতেছেন এগুলো ম্যাডাম? আপনার মাথা কি ঠিক আছে? আপনি হুঁশে আছেন তো? আপনি কি আদৌ বুঝতে পারতেছেন আপনি কি কথা বলতেছেন আমাকে? এটা কিভাবে সম্ভব বলেন? আপনি আবার একজন সিনিয়র মানুষ, তারপরও আপনি আমার ম্যাডাম হন। আপনি এ কথা কি করে বলতে পারেন? আমার তো মাথায় কাজ করতেছে না। দেখো ইরফান, আমি যা বলতেছি সব ভেবেই বলতেছি। আমি আন্দাজে কোনো কথা তোমাকে বলিনি। তোমাকে আমার অনেক ভালো লাগে, আমার এত ভালো লাগে, কখনো কাউকে লাগেনি এর আগে। কিন্তু তোমাকে প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে যাই, কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠেনি। আমি মনে মনে ভেবেছিলাম যে এইভাবে সম্ভব না, আমাদের দূরে কোথাও যেতে হবে, সেটাই হবে আমাদের জন্য পারফেক্ট জায়গা। সেখানে আমি তোমাকে প্রপোজ করব। আজকে আমার সেই দিন, তুমি আমাকে ফিরিয়ে দিও না। না না ম্যাডাম, এটা সম্ভব না। আমি কখনো এটা পারবো না। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আপনি যে সম্পর্কের কথা বলতেছেন, এই সম্পর্ক কেউ কখনো মেনে নেবে না। আমার আব্বু আম্মু যদি জানতে পারে যে আমাদের মধ্যে এমন কিছু চলতেছে, তাহলে আমাকে একদম মেরে ফেলবে। ভাবছিলাম সাজেক এসে অনেক আড্ডা দিব, প্রকৃতির মাঝে হারিয়ে যাব, খাওয়া দাওয়া করব। কিন্তু আপনি এমন একটা কথা বলেন যেটা শুনে আমার সব আনন্দ খুশি কোথায় যেন হারিয়ে গেল। এটা কখনো সম্ভব না। আপনি একটু বোঝার চেষ্টা করুন, সমাজ পরিবার কেউ আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। প্লিজ। দেখো ইরফান, সমাজের দোহাই দিও না। সমাজ শুধু সমালোচনাই করতে পারে, সমাজ কি আমাকে বা তোমাকে খাওয়াতে পারবে সেটা কিন্তু মনে করবে না। আর বাকি রইল তোমার আব্বু আম্মু, আমি বোঝাবো তাদের, আমার পরিবার বোঝাবে তাদের, তারা বুঝে যাবে। শুধু তুমি রাজি হয়ে যাও, প্লিজ তুমি রাজি হও। সবাইকে রাজি করানোর দায়িত্ব আমার। তোমাকে আমি অনেক ভালোবাসি, আমি কখনো কাউকে আগে ভালোবাসিনি, কাউকে আমার এমন ভালোই লাগেনি। কিন্তু কেন জানি না তোমাকে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লেগে গেছে। তোমাকে যেন আমি ভুলতে পারতেছি না। উঠতে বসতে শুইতে সব সময় যেন তোমার কথাই মাথায় আসে। তোমাকে ছাড়া কিছুই বুঝতে পারছি না। দেখুন ম্যাডাম, আমার বাবা মাকে সম্পর্ক মেনে নেবে না, আর আপনি বলতেছেন সমাজের কথা।
সমাজ আমাদের খাওয়াতে পড়াতে না পারলেও একটা জিনিস খুব ভালো পারে, সেটা হলো সমালোচনা করতে। আর প্রতিদিন যদি আমার আব্বু আম্মুর সমালোচনা শুনে তাইলে তাদের কি পরিমাণ কষ্ট হবে আপনি একটু ভাবতে পারতেছেন? একটু ভেবে দেখুন তো তাদের উপর দিয়ে কি ঝড় বইবে। দেখো ইরফান, হয়তো কিছুদিন একটু প্রবলেম হবে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কারণ সমাজ একটা ঘটনা বেশি দিন মনে রাখে না। কিছুদিন হয়তো এগুলো সমালোচনা হবে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি সেটা কখনোই ভুলতে পারবো না। কারণ তোমাকে ভোলা আমার পক্ষে সম্ভব না। আমি তোমাকে এতটা পরিমাণে ভালোবেসে ফেলেছি, আগে আমার এত ভালো কাউকে লাগেনি। তোমাকে প্রথম দেখাতেই আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। তোমাকে জানি না কেন এত ভালোবাসি। তোমাকে যদি বলতে বলো কি দেখেছেন আমার মধ্যে, আমি সেটা বলতে পারবো না। শুধু একটা কথাই বলতে পারবো, তোমাকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা ম্যাডাম, অনেক কথা হয়েছে, এখন রুমে গিয়ে একটু রেস্ট নেন। কিছুক্ষণ পর এই বিষয়ে কথা হবে। এখন একটু খারাপ লাগতেছে, মাথা কাজ করতেছে না, একটু রেস্ট নেই। রুমে গিয়ে বসে থাকি, তারপরে সব বিষয়ে আমার কথা হবে। আমি একটু ভেবে দেখি। ইরফান বুঝতে পারছে না হঠাৎ করে তার ম্যাডামের মনে তার প্রতি এত ভালোবাসা কোথা থেকে জন্মালো। সে একটু আন্দাজ করতে পারেনি যে ম্যাডাম এমন কিছু করবে, কারণ সে কখনো এভাবে ভেবে দেখেনি। সে শুধু ভাবছে এখন কি হবে। ম্যাডামের কথায় রাজি না হলে, ম্যাডাম উল্টাপাল্টা যদি কিছু করে ফেলে, আবার ম্যাডামের সাথে সম্পর্ক জড়িয়ে পড়লে, যদি তার আব্বু আম্মু তাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে কি হবে তখন? সে কথাগুলো ভাবতে ভাবতে রুমের মধ্যে গিয়ে শুয়ে পড়ল। কিরে বন্ধু, এভাবে হঠাৎ এসে শুয়ে পড়লি? তোখানে দেখলাম ম্যাডামের সাথে দাঁড়িয়ে কথা বলছিস। কি কথা হলো তোদের? আর মামা, জামাটা কিন্তু অনেক সুন্দর, খুব ভালো লাগছে। অনেকদিন পর এমন একটা জায়গা আসলাম, সাজেকের আসার অনেক ইচ্ছে ছিল। চলো বাইরে দিয়ে ঘুরে আসি। না বন্ধু, তুই যা, আমার অনেক খারাপ লাগতেছে, একটু শুয়ে থাকি। আমার এখন একটুও ভালো লাগতেছে না, বাইরে যাওয়ার মতো মুড নেই। কিরে মামা, হঠাৎ কি হলো তোর? এই একটু আগে তো সব ঠিক ছিল, হঠাৎ কি এমন হয়ে গেল? তো শরীর খারাপ হয়ে গেল? ঘুরতে যেতে চাচ্ছিস না, মুড নাই বলছিস? কিছু হয়েছে নাকি, খুলে বল। কি আর বলবো বন্ধু তোর কথা। আমি সত্যি হয়ে গেল, ম্যাডাম আজকে আমাকে প্রপোজ করছে। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। যদি ম্যাডামের প্রস্তাবে রাজি না হয় তাহলে ম্যাডাম তো উল্টাপাল্টা কিছু করে ফেলে। আবার তার প্রস্তাবে রাজি হয়ে গেলে আব্বু আম্মু যদি আমাদের বাড়ি থেকে বের করে দেয়, আমাকে ছেলে হিসাবে যদি মেনে নেয়, তাহলে কি হবে? আমার বল মাথা কাজ করতেছে না। আমি জানতাম বন্ধু, আমি তোকে বলছিলাম না তুমি এরকম কিছু একটা হবে। আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম, কারণ আমাদের কখনো ম্যাডাম এত প্রায়োরিটি দেয়নি যত প্রায়োরিটি তোকে দিয়েছে। আর আমাদের কখনো ঘোরার কথা বললো না, আর তোকে হঠাৎ এত দূরে সাজাকে ঘোরার জন্য আসতে বললো। তখনই আমার অনেক ঘাটা লেগেছিল, কিন্তু তুই তো আমার কথা বিশ্বাস করছিলি না। এখন কি করবি? আমার তো মাথা কাজ করছে না। কথাটা শুনে তো মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো। এটা কিভাবে সম্ভব? আমিও বুঝতে পারতেছি না বন্ধু, এখন কি করব। আমার মাথা কাজ করতেছে না। তুই একটু ভেবে দেখ কি করা যায়, আমার মাথায় কিছুই আসতেছে না। আমি বলি কি বন্ধু, ম্যাডামকেও কিন্তু দেখতে অনেক সুন্দর। কি ম্যাডামের প্রস্তাব রাজি হয়ে যা, পরে বিষয়গুলো পরে দেখা যাবে। তোর আব্বু আম্মু তো তোকে অনেক ভালোবাসে, তোর ভালোবাসা তারা অবশ্যই মেনে নেবে। তুই তাদের আদরের সন্তান, তোদের কখনো কষ্ট দিবে না তারা। আর বাকি রইল সমাজ, সমস্ত কিছুদিন পরে সব ভুলে যাবে। কিছুদিন বিষয় নিয়ে তারা কথা বলবে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু একবার যদি ম্যাডাম কিছু করে ফেলে তখন কি হবে বল? সবই ঠিক আছে বন্ধু, আসলে কপালটা আমার খারাপ। আসলে আমি কি করতে আর হয়ে গেল কি। তুই আমার আব্বু আম্মুকে চিনিস না, আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু তারা এই সম্পর্ক কখনো মেনে নিবে না। আমার সমবয়সী হলে একটা কথা ছিল, আমার চেয়ে প্রায় 2-3 বছরের বড়, তারপর আমার কোচিংয়ের ম্যাডাম, তাই সম্ভব বল? আচ্ছা কি হবে সেটা পরে দেখা যাবে, এখন তো একটু রেস্ট নে। তোকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, একটু শুয়ে থাক, রেস্ট নিয়ে পরে ধীরে সুস্থে এগুলো নিয়ে কথা বলা যাবে। পরের বিষয় পরে দেখা যাবে, একটু শুয়ে থাক। ইরফান
ওই ইরফানের বন্ধু কেউ জানে না এই কথাটা। বিশ্বাস করতে পারছে না যে ম্যাডাম এই কথা বলেছে। ম্যাডামের সাথে সম্পর্ক তার পরিবার কখনোই মেনে নেবে না, এটা তার বক্তব্য। সামনে কি হতে চলেছে কেউ জানে না। কিরে বান্ধবী, ইরফান কি রাজি হয়েছে শেষে? বাইরে থেকে এসে বসে পড়লি, কিছুই তো বললি না কি হয়েছে। না রে, এখনো রাজি হয়নি। আমার মনে হয় না রাজি হবে। ও অনেক ঘাবড়ে গেছে, অনেক ভয় পেয়ে গেছে। ওর পরিবারের কথা আরও অনেক মনে পড়তেছে। ও বলতেছে ওর পরিবার এটা মেনে নেবে না, কারণ আমি ওর ম্যাডাম, প্লাস ওর থেকে প্রায় 3 বছরের বড়। এটাই নাকি বড় সমস্যা। এটা কোনো সমস্যা হলো? এখন তো 2-3 বছর কেন, মানুষ 10 বছরের উপরে মেয়েকে বিয়ে করে। আর এটা তো কিছুই না। দেখ, বুঝিয়ে বল, আমিও বোঝাবো। কিছুক্ষণ পর বের হয়ে বুঝিয়ে শুনিয়ে রাজি করাতে হবে। আমি তো জানি তুই ওকে কতটা ভালোবাসিস, কিন্তু সব সময় আমাকে এসে ওর কথা বলতিস। এভাবেও ওকে রাজি করাবো। হাজার হলেও তুই আমার একমাত্র বান্ধবী। বন্ধু চল বাইরে যাই, এখন একটু ভালো লাগতেছে। বিয়েতে একটু ম্যাডামকে বোঝাবে এই সম্পর্ক কেউ মেনে নেবে না। আমাকে ভুলে যেতে বল, আমি তোর যোগ্য না। আর আমি তো চাকরি বাকরি কিছুই করি না, আমি বেকার। তাকে বিয়ে করে কি খাওয়াবো? ওকে একটু বোঝানো বন্ধু, যাতে আমাকে ভুলে যায়। আচ্ছা চল দেখি কি করা যায়। আমার কথা কি মানবে? আমার তো মনে হচ্ছে না। তারপর চেষ্টা করতে তো বাধা নেই, যতদূর সম্ভব চেষ্টা করব বোঝানো। না বুঝলে কি করব বল? দুইজন বাইরে যাচ্ছিল। সামনে তাকিয়ে দেখে তাসফিয়া ও তাসফিয়ার বান্ধবী একসাথে দাঁড়িয়ে আছে। তারা কিছু একটা কথা বলতেছে। তারা সেখানে চলে গেল হাঁটতে হাঁটতে। দেখুন ম্যাডাম, আপনি যেটা বলতেছেন সেটা কখনো সম্ভব না। আপনারা ইরফানের বয়সের পার্থক্যটা একবার দেখুন। আপনারা 3 বছরের ছোট বড়, তার উপর সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো আপনি হলেন ওর ম্যাডাম। আর ম্যাডামকে কেউ বিয়ে করে এমন কথা শুনেছেন কখনো? মানুষ শুনলে কি বলবে? সবাই শুধু সিচি করবে। তখন ইরফানের আব্বু আম্মার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখো, এটা কোনো বিষয় না। মানুষ কিছুদিন মনে রাখবে, তারপরে ধীরে ধীরে সবাই সব কিছু ভুলে যাবে। কিন্তু আমাদের সম্পর্ক যদি একবার বিচ্ছেদ হয়ে যায়, আমি কখনোই ইরফানকে ভুলতে পারবো না, কারণ ওকে আমি অনেক ভালোবাসি। ও এখন আমার এই পৃথিবী। ওকে ভুলা আমার পক্ষে সম্ভব না। আর ওর পরিবারকে আমি রাজি করাবো। আমার কথা আরও বুঝবে। আমি তাদের মেয়ের মতো। আপনি একটু বোঝার চেষ্টা করুন ম্যাডাম, আমার চেয়ে অনেক ভালো ছেলে আপনি পাবেন। আর আমার মধ্যে এমন কি আছে? আমি না করি কোনো চাকরি বাকরি, আমি একটা বেকার ছেলে। আপনি আমার প্রেমে পাগল হলে তো চলবে না। খাওয়াবো কি করে? দেখো, এসব বাহানা দিয়ে কোনো লাভ আছে? আমি ইনকাম করি, আমার ইনকামে সংসার চলবে। আর তুমি পড়াশোনা শেষ করে তুমি একটা চাকরি বাকরি জোগাড় করে নিবে। এটা কোনো প্রবলেম হলো? আমি শুধু তোমার কাছে থাকলে সুখে থাকবো। খাওয়া দাওয়াটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমি তোমার কাছে থাকতে চাই, তোমার সাথে একবার এসে ঘুমাতে চাই। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখুন ম্যাডাম, আপনি এরকম পাগলামি করলে হবে না। আমি আপনাকে বউ হিসেবে গ্রহণ করতে পারবো না। আমার পরিবার আছে, আব্বু আম্মু ভাই সমস্ত বাদ দিলাম। আমার আব্বু আম্মু তো আমাকে ঘর থেকে বের করে দিবে। এই কথা জানতে পারলে আপনি আমাকে ভুলে যান। আমি আপনাকে মানতে পারবো না। আর আমি আজকে বাড়িতে চলে যাব। আমার ঘরের শখ মিটে গেছে, আমাকে আর ডিস্টার্ব করেন না প্লিজ। আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দেন। ইরফানের এরকম উচ্চস্বরে গরম গলায় কথা বলাটা যেন তাসফিয়া কেমন যেন হয়ে গেল। হঠাৎ তাসফিয়া মাথা ঘুরে পড়ে যায়। পড়ে গিয়ে পাথরের সাথে মাথা লেগে মাথা ফেটে যায়। সঙ্গে সঙ্গে তাসফিয়া অজ্ঞান হয়ে যায়। এখন সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। বন্ধু তাড়াতাড়ি কোনো অ্যাম্বুলেন্সে ফোন দেই। ওর অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে যাচ্ছে, মাথা দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে। তাড়াতাড়ি ফোন দে, বেশি দেরি হলে কিন্তু বিশাল একটা প্রবলেম হয়ে যাবে। ম্যাডামের ক্ষতি হয়ে যেতে পারে। যত ফার্স্ট অ্যাম্বুলেন্স নিয়ে আসেক। ইরফান, ম্যাডামের আব্বু আম্মুকে জানানো অনেক জরুরি। তাদের কিন্তু জানাতেই হবে। পরে যদি আবার বলে যে তোমরা আমাদের কিছু জানানো নাই, ওটা কিছু হওয়ার আগেই তাদের জানানো ভালো। নাকি কি বলিস তুই? হ্যাঁ বন্ধু, তুই একদম ঠিক কথা বলেছিস। ম্যাডামের আব্বু আম্মুকে ফোন করে বিষয়টা জানাতে হবে। তা না হলে পরে যদি আবার
কোনো সমস্যা হয়ে যায় সেখানে আমাদের অনেক বড় প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস তুই, তাদের ফোন কর। ফোন করে বলছে আমরা ওকে নিচে করে ঢাকায় নিয়ে যাচ্ছি। ঢাকা মেডিকেলে ভর্তি করতে হবে ওকে। যত দ্রুত সম্ভব তাদের চলে আসতে বল। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমি তাসফিয়া ম্যাডামের স্টুডেন্ট। আমরা একসাথে ঘুরতে আসলাম। ম্যাডাম হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়াতে পাথরের সাথে মাথা লেগে ম্যাডামের মাথা ফেটে যায়। এতে অনেক রক্ত পড়তেছে। আমরা এখন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। আপনারা যত দ্রুত সম্ভব ঢাকা মেডিকেলে চলে আসবেন। আপনিও তাড়াতাড়ি চলে আসেন। আর এখনই, এর চেয়ে বেশি কথা বলার পরিস্থিতি এখনও নেই। আপনারা আসেন, তারপরে কথা হবে। আসসালামু আলাইকুম। ইরফান অনেক ভয় পেয়েছে। সে মনে মনে ভাবতেছে, কেন যেন রাজি হলাম না। যদি রাজি হতাম তাহলে এখন এমন কিছুই হতো না। ম্যাডাম মাথা ঘুরে পড়ে যেত না, আর না তার মাথা ফেটে যেত। এখন কি হবে? সবাইকে কি জবাব দেবে? এখন এদিকে তাসফিয়ার জ্ঞান ফিরছে না। তার মেডিকেলের কাছাকাছি চলে এসেছে। ডাক্তার সাহেব, আপনি তাড়াতাড়ি আমাদের ম্যাডামকে একটু দেখুন। ম্যাডাম মাথা ঘুরে পড়ে যাওয়ায় পাথরের উপর মাথা লেগে মাথা ফেটে রক্ত পড়তেছে। আপনি একটু তাড়াতাড়ি চেক করুন প্লিজ। টাকা পয়সা নিয়ে আপনি ভাববেন না। সবই তো বুঝতে পেরেছি। দেখে তো মনে হচ্ছে অবস্থা খারাপ। তোমাদের আগেও কোনো মেডিকেলে ভর্তি করা উচিত। ছেলের এত দূরে নিয়ে আসার কারণে রক্ত বেশি পড়ে গেছে। এখন দেখা যাক, আমাদের ফুল প্রচেষ্টা থাকবে। আপনারা বাইরে অপেক্ষা করুন। আমাকে কে ফোন দিয়েছিল? তুমি? কি হয়েছে তাসফিয়া? বলতেছিল কেন, কি হয়েছে? আসলে ম্যাডাম কথা বলতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ায় পাথরের সাথে মাথা লেগে মাথা ফেটে যায়। এতে রক্ত বের হয়। সঙ্গে সঙ্গে ম্যাডাম অজ্ঞান হয়ে যান। আমরা দ্রুত আর মনে নিয়ে তাকে ঢাকায় নিয়ে আসি। এখন তাকে ডাক্তার চিকিৎসা করতেছেন। আমাদের বাইরে অপেক্ষা করতে বলছে। এত কিছু হয়ে গেল আর আমাকে বললে না? একটা বড়, তোমাকে তো তখন থেকেই বললাম যে কি হয়েছে কি হয়েছে, তুমি তো কিছুই বললে না। তুমি শুধু বললে আপনি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে আসেন। আসলে আন্টি, তখন বলার মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ তখন ম্যাডামের অবস্থা অনেক খারাপ ছিল। এর মধ্যে মাথা কাজ করতেছিল না। কি করব না তাই সব কথা বলতে পারিনি। আপনি তো বুঝতেই পারতেছেন আমাদের সিচুয়েশনটা। দেখুন, আপনারা বেশি চিন্তা করবেন না। রোগী এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে। তার মাথা যেখানে ফেটে গেছিল সেখানে আমরা সেলাই করে দিয়েছি। এখন আগের থেকে অনেক বেটার ফিল করতেছে। আপনারা এখন তার সাথে দেখা করতে পারবেন না। আপনাদের 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। তার জ্ঞান ফিরলে আপনারা তার সাথে দেখা করিয়েন, সমস্যা নেই। এখন সে অনেক সুস্থ আছে। ইরফান এবং ইরফানের বন্ধু তাসফিয়ার বান্ধবী, তারা সবাই একটা কথায় লুকাচ্ছিল যে আসলে তাসফিয়া কেন মাথা ঘুরে পড়ে গেছিল। বিষয়টা এখনও জানাজানি না হলেও বাড়ি যাওয়ার পরে বিষয়টি জানাজানি হবে। কি রে মা, কি এমন হয়েছিল তোর যে মাথা ঘুরে পড়ে গেলি, তাও আবার পাথরের উপর? তুই তো আগে কখনো এমন মাথা ঘুরে পড়ে যাসনি। হঠাৎ কি হলো তোর, মাথা ঘুরে পড়ে গেলি? শরীর কি খুব দুর্বল হয়েছে? সেজন্য তোকে বললাম যে দূরে কোথাও ঘুরতে যাস না। তুই তো আমার কথা শুনলি না। একটুর জন্য বড় কোনো অঘটন ঘটেনি। আম্মু, আমি বুঝতে পারিনি হঠাৎ কিভাবে এমন মাথা ঘুরে পড়ে গেল, কিন্তু আগের চেয়ে অনেক ভালো লাগতেছে। আমি পড়ে যাওয়ার সাথে সাথে যেন আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর আমি দেখি আমি হসপিটালে। ইরফান বন্ধ। আমার বান্ধবী না থাকলে হয়তো আমার বড় কোনো অঘটন ঘটে যেত। ওরা পাশে ছিল বলেই এখন আমি সুস্থ আছি। বন্ধু, কি করব? আমি কি ভিতরে যাব নাকি যাব না বলতো? কি করব আমি তো বুঝতে পারতেছি না। যদি ম্যাডামের আম্মু সব জায়গায় যায় তাইলে তো এখানে তুল বেঁচে যাবে। আপাতত থাক, পরিস্থিতি একটু ঠান্ডা হোক। আর ম্যাডামের আম্মু যখন বাইরে আসে তারপরেই তো ভিতরে যাস। এখন যাওয়াটা ঠিক হবে না। এখন গেলে যদি সব কিছু তাসফিয়া ম্যাডাম বলে দেয় তখন ঝামেলা হয়ে যাবে। তার চেয়ে বরং ম্যাডামের আম্মু বের হলে তারপর ভিতরে যাস। ইরফান ও ইরফানের বন্ধু অনেক চিন্তায় পড়ে গেল। কি হবে এখন যদি তাসফিয়া ম্যাডাম সব বলে দেয়? তাহলে তো ঝামেলা আরও বেড়ে যাবে। আর যদি ইরফানের আব্বু আম্মু শুনতে পারে ঘটনা, তাহলে তো ইরফানের খবর আছে। কতগুলো ভাবতে ভাবতে তাসফিয়ার আম্মু বাইরে বেরিয়ে আসলো। পরে
যাও তোমরা ভেতরে যাও, তোমাদের ডাকতেছে। আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। তোমরা গিয়ে কথা বলো, তোমাদের দেখলে অনেক ভালো লাগবে। প্রথম থেকে শুধু তোমাদের কথা বলতেছি, গিয়ে তোমরা দেখা করে যাও। যাক বন্ধু, ম্যাডাম হয়তো কিছু বলেনি, ভুলে কখনো কি অবস্থা হয়ে গেছে। চলে এখন গিয়ে দেখি ম্যাডামের কি অবস্থা। ম্যাডামের আম্মু বলল আমাদের নাকি খুঁজতেছে। হ্যাঁ বন্ধু, তুই একদম ঠিক কথা বলেছিস, চল গিয়ে দেখে আসি কি অবস্থা। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। যাক আলহামদুলিল্লাহ, এখন যে সুস্থ আছে সেটা শুনে অনেক ভালো লাগছে। ম্যাডাম এখন কেমন আছেন? শরীর এখন আগের চেয়ে ভালো লাগতেছে কি? তখন কি এমন হলো আপনার? আমি তো বুঝতেই পারলাম না, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে আপনার মাথা ফেটে রক্ত বের হতে লাগবে। আমরা তো অনেক ভয় পেয়ে গেছিলাম। দ্রুত আপনাকে হসপিটালটি নিয়ে আসি। আমাকে নিয়ে এত চিন্তা করে কি লাভ তোমার? আমি বাঁচলেই বা কি, মরলেই বা কি? আমি মরে গেলেই তো তুমি খুশি হও, তোমার পথের কাঁটা সরে যায়। আমাকে তো তুমি চাও না। তো আমি সুস্থ থাকলেই তোমার কি, আর না থাকলেই তোমার কি? খুশি হওয়ার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তোমার তো মন খারাপ হওয়ার কথা। দ্রুত আপনাকে হসপিটালে নিয়ে আসি। ম্যাডাম, আপনি এগুলো কী সব কথা বলতেছেন? আপনি মরে গেলে আমি খুশি হব, এটা আপনি ভাবলেন কি করে? আমি আপনাকে শুধু প্রেমের প্রস্তাব মানা করে দিয়েছি, তাই বলে এই নয় যে আপনাকে আমি পছন্দ করি না। অবশ্যই আপনাকে আমি ম্যাডাম হিসেবে অনেক পছন্দ করি, কিন্তু প্রেমিকা হিসেবে নয়। আর আপনি এটা কেমন কথা বললেন? আপনি মরে গেলে আমি খুশি হব? কথাটা শুনে অনেক খারাপ লাগলো ম্যাডাম। এতই যদি দুঃখ পেতে, তাহলে আমার দুঃখকে তুমি দুঃখ পেতে আমাকে বোঝার চেষ্টা করতে। আমি যে তোমাকে ভালোবাসি সেটা কখনো ফিরিয়ে দিতে না। তুমি আমাকে ভালোবাসো না, আমাকে পছন্দ করো না, সেজন্যই তো আমার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছো। আর এবার হয়তো বেঁচে গেছি, কিন্তু এর পরের বার হয়তো আর বেঁচে থাকবো না। কারণ এবার তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এরপরে আমি নিজেই নিজেকে শেষ করে দিব, কারণ যাকে আমি চাই তাকে পেলাম না। এই পৃথিবীতে থেকে আমার আর কোনো লাভ নেই। আমার মরে যাওয়াই ভালো। তোমাকে ভালোবাসি, তোমাকে যদি না পাই তাহলে আমি আর অন্য কাউকে পেতে চাই না। তাই নিজেকে নিজেই মেরে ফেলাই উত্তম। ম্যাডাম, এবার কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি আপনার কথা শুনে। আপনি কথাগুলো কেমন করে বলতে পারতেছেন আমার জন্য? যদি আপনি আত্মহত্যা করেন সেটার জন্য দায়ী থাকবো আমি, আর আমি কখনো সেটা চাইবো না। আপনি বেঁচে থাকুন 1000 বছর, কিন্তু একটা জিনিস আপনি বুঝতে পারতেছেন না। সেটা হলো আমাদেরই সম্পর্ক কেউ মেনে নিবে না। আপনি আমার চেয়ে অনেক ভালো ছেলে ডিজার্ভ করেন, এটা আপনাকে বুঝতে হবে। আমি তো ছোট একটা ছেলে, আপনি আমার চেয়ে অনেক সুন্দর হ্যান্ডসাম ছেলে পাবেন। আমার অন্য কাউকে চাই না, আমার তোমাকে চাই। আর বারবার ম্যাডাম ম্যাডাম করে বলতেছো কেন? তুমি করে বলো। তোমার মুখে তুমি করে শোনার আমার অনেক ইচ্ছা। যদি একবার তুমি আমাকে তুমি করে বলতে, হৃদয়টা প্রশান্ত হয়ে যেত। আমার অন্য কাউকে চাই না, আমার তোমাকে চাই। আর বারবার ম্যাডাম ম্যাডাম করে বলতেছো কেন? তুমি করে বলো। তোমার মুখে তুমি শোনার আমার অনেক ইচ্ছা। যদি একবার তুমি করে বলতে, হৃদয়টা প্রশান্ত হয়ে যেত। তোমার মুখে তুমি শোনার জন্য আর কতদিন অপেক্ষা করাবে আমাকে? আমাকে আর কতবার ফিরিয়ে দিবে? আমি তো মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি, কিন্তু এরপর কিন্তু আর ফিরে আসবো না। যদি হারিয়ে যায়, যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। আমিও কিন্তু নিজে থেকে হারিয়ে যাব। আমাকে কখনোই কেউ খুঁজে পাবে না, কারণ আমি আর এই পৃথিবীতে থাকবো না। ম্যাডাম, এমনভাবে পাগলামি করলে কিন্তু হবে না। আপনি অলমোস্ট অসুস্থ হয়ে গেছেন, কালকে আপনাকে বাড়ি নিয়ে যেতে হবে। আপনাকে সুস্থ হন, পরে এগুলো বিষয়ে কথা বলা যাবে। এখন এগুলো বিষয় নিয়ে কথা বলার মতো সময় নেই। আপাতত আপনি সুস্থ হওয়া জরুরি। আপনাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। আসলাম ঘুরতে, আর কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। একটা দিনও শান্তি মতো করতে পারলাম না, আড্ডা দিতে পারলাম না। ভাবছিলাম অনেক, কিন্তু হলো না কিছুই। আপনি আগে সুস্থ হন, এগুলো বিষয় নিয়ে পরে কথা বলবো প্লিজ। আর এগুলো নিয়ে কথা বলবেন না। কে মা, আসল ঘটনা কি আমাকে খুলে বলতো? তুই কখনো এমন মাথা ঘুরে পড়ে যাসনি, ঘটনা আমাকে বল। তুই কিন্তু সত্যি কথাটা গোপন করতেছিস, কি হয়েছে সেটা ভালো করে খুলে বল। আমি কিন্তু ভালোই বুঝতে পারতেছি তুই মিথ্যে কথা বলতেছিস, সত্যিটা খুলে বল। আসলে আব্বু, আমি তোমাদের একটা কথা বলতে চাই। আম্মু, তোমাকেও বলতে চাই। আমি ইরফানকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে আমি কখনোই ভুলতে পারবো না, আর পারতেছি না। সেদিন যখন এই কথাটা বললাম, আমার মুখে না বলল যে পরিবার মেনে নেবে না, সমাজ মেনে নেবে না, আমাকে মুখের উপরে না বলে দিল।
তখনই আমার মাথা কাজ করতেছিল না, সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে যাই, আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাথরের সাথে মাথা লাগে, তখনই মাথা ফেটে যায়। প্লিজ তোমরা আমার উপরে রাগ করো না, আমি কখনো এমন কিছু করিনি যার জন্য তোমাদের মাথা নিচু হয়ে যাবে। আমি এখনো তেমন কিছুই করিনি, শুধু ভালোবেসেছি। ভালোবাসা ভুল না। কি বলতেছিস মা এগুলো? এটা কখনো সম্ভব বল? তুই তুই ইরফানের চেয়ে প্রায় 2-3 বছরের বড়। আবার তুই যে কোচিংয়ে পড়াস, সে কোচিংয়ের ছাত্র। এটা কখনো কেউ মেনে নিবে না। যাই হোক, আমি নিজেই বুঝি না, আমি শুধু একটা জিনিসই বুঝি, আমি ইরফানকে বিয়ে করব, আমি ওর সাথে থাকব, ওর সাথে সংসার করব, আমি ওর সাথে শুয়ে থাকব। তুমি প্লিজ ওর আব্বু আম্মুকে ডেকে নিয়ে এসো, ওদের সাথে কথা বলো, না হলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো, তখন কিন্তু আমাকে বাঁচাতে পারবে না। তাসফিয়ার এমন আচরণে তার আব্বু আম্মু দুজনেই অবাক হলেন যে তারা কোন তাসফিয়াকে দেখতেছে। ও তো এমন ছিল না, হঠাৎ কি হলো ওর এমন হয়ে গেল? এমন আমূল পরিবর্তন। একটা মেয়ে ছিল, এমন কি হলো যে ওর বয়সে 2-3 বছরের ছোট একটা ছেলেকে এত ভালোবেসে ফেলেছে? শুনছ, এখন কি করবে? মেয়েটা তো একদম পাগল হয়ে গেছে। যদি উল্টাপাল্টা কিছু করে বসে তখন কি হবে? আমাদের একটা মাত্র মেয়ে, তখন আমরা কাকে নিয়ে বাঁচব? ওই আমাদের আশা ভরসা, যদি ওই না থাকে আমি কি করে বাঁচব? বলো, তুই কিছু একটা করো প্লিজ। মেয়েটার এমন পাগলামি আমি আর সহ্য করতে পারতেছি না। ওর মুখটা শুকিয়ে গেছে, তুমি দেখেছো? সবই তো বুঝতেছি, কিন্তু সমস্যা তো একটা জায়গায়। ওর সামনে ইরফানের আব্বু আম্মু কি রাজি হবে? কারণ ও হলো কোচিংয়ের ম্যাডাম, আর ইরফান সে কোচিংয়ের ছাত্র মাত্র। তার উপর ওর চেয়ে বয়সে 3 বছরের বড়। এখন তার পরিবার যদি না মানে, তাহলে আমার কিছু করার আছে বলতো? আরে কথাগুলো তো বলতেও লজ্জা লাগতেছে। এখন দেখো, যেভাবেই হোক ইরফানের আব্বু আম্মুকে রাজি করাতেই হবে। মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। কি হয়ে গেছে? ওর কি মেয়ে ছিল, আর কি হয়ে গেল? ওর কষ্টের আমার সহ্য হচ্ছে না। তুমি প্লিজ কথা বলো এরপর আম্মু আব্বুর সাথে। আচ্ছা, আমি আপাতত ইরফানকে ডাকতেছি, আগে ওর সাথে কথা বলতে হবে। ওর সাথে কথা বলে পরে ওর আব্বু আমাকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসবো, পরে ওদের সাথে কথা বলা যাবে। হ্যালো ইরফান, কোথায় তুমি বাবা? আমি তাসফিয়ার আব্বু বলছি। যদি একটু আমাদের বাসায় আসতে অনেক ভালো হতো, তোমার সাথে কিছু কথা ছিল। ঠিক আছে আঙ্কেল, আমি আসতেছি। আমি অবশ্য আপনি না বললে যেতাম, ম্যাডামকে দেখতে যেতে হবে, তো সে কালকে কথা হয়েছে, এর মধ্যে আপনার ফোন দিয়ে ফেললেন। 5-10 মিনিটের ভিতরে। এসো ইরফান, এসো। তোমাদের আঙ্কেল ঘরের মধ্যে বসে আছে, যাও, তোমার সাথে নাকি কথা বলবে। কি আর বলবো বলো, সব তো জানোই তুমি। তোমাকে আর নতুন করে কি বলবো? এখন আমার মেয়েটা তো পাগল হয়ে যাচ্ছে বাবা। ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না। একটা বার আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে কি এই প্রস্তাবে রাজি হওয়া যায় না? আঙ্কেল আমি আর কি বলবো বলেন, আমার আব্বু আম্মু আছে, আপনি ওদের সাথে কথা বলেন। শুধু আমি রাজি হলে তো হবে না, আমার আব্বু আম্মুর তো রাজি হতে হবে। আর আঙ্কেল আমি রাজি আছি, আমিও ম্যাডামকে অনেক ভালোবেসে ফেলেছি, সেটা শুধু বলতে লজ্জা তাই বলিনি কখনো। কিন্তু আম্মু তাসফিয়াকে অনেক ভালোবেসে ফেলেছি, শুধু লজ্জাতে বলতে পারিনি কখনো। তুমি যে রাজি সেটা তো আমি জানতাম না, এখন মাত্র জানতে পারলাম। শুনে অনেক ভালো লাগলো, কিন্তু তুমি তো বুঝতে পারছো। আর তোমার আব্বু আম্মুর নাম্বারটাও দাও, আমি ফোন দিয়ে আসতে বলতেছি, ওদের সাথে কথা বলি। ঠিক আছে, তাহলে আমি নাম্বার দিচ্ছি, আমার আব্বু আম্মুর সাথে কথা বলে তাদের আসতে বলেন, তাদের সাথে বসে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাসফিয়ার আব্বু। আপনার ছেলে যে কোচিং সেন্টারে পড়ে, সেখানকার শিক্ষিকা। আপনাদের সাথে কিছু কথা ছিল। যদি একটু কষ্ট করে আমার বাড়িতে আসতেন তাহলে অনেক খুশি হতাম। ইরফানের আম্মুকে সাথে নিয়ে আসবেন। সবই তো বুঝতে পারতেছি কিসের জন্য আমাদের যেতে বলতেছে, কিন্তু আমার মনে হয় না এটা কোনো সমাধান হবে। তবে আপনি যত বলতেছেন তাহলে আসতেছি কিছুক্ষণের মধ্যে। আসেন আসেন, এই তাসফিয়ার আম্মু, ওদের বসতে দাও। চা নাস্তা রেডি করো, সবাইকে চা দাও।
বলেন কি বলতে চান? আমার ছেলের সাথে আমার কথা হয়েছে এই বিষয় নিয়ে। ওর সাথে অনেক রাগারাগি হয়েছে এই বিষয়ে। আমি চাচ্ছি আপনার সাথে রাগারাগি হোক, এটা কখনো সম্ভব না। কোচিংয়ের ম্যাডাম হয়ে কি করে ছাত্রের সাথে বিয়ে হয়? এটা কখনো সম্ভব? সমাজ কি বলবে? ইরফান বলল ও নাকি তাসফিয়াকে অনেক ভালোবাসে। একটা বোঝানোর চেষ্টা করুন ভাই, আমার মেয়েটাকে একটু দেখে আসেন। ওর অবস্থা একটু দেখেন, ওর খুবই খারাপ অবস্থা। ও বলতেছে যদি ইরফান কেউ না পায় তো আত্মহত্যা করবে, নিজের প্রাণ নিজে দিয়ে দিবে। এখন আমরা তো বাবা মা বলে, আপনার তো ইরফানের বাবা মা, যদি আপনাদের ছেলে আমার কথা বলতো তাহলে আপনারা কি বলতেন বলেন? আমাদের অবস্থা খুবই খারাপ, খাওয়া দাওয়া কিছুই নেই, অনেক চিন্তায় আছি। তাসফিয়া খাওয়া দাওয়া করতেছে না, ওষুধ খাচ্ছে না। এভাবে চলতে থাকলেও তো অসুস্থ হয়ে যাবে। সবই তো বুঝতে পারতেছি ভাই, কিন্তু আত্মীয় স্বজনকে কি বলবো? সমাজের মানুষ শুনলেই সি করবে। এখন কি করি বলেন? আমার ছেলে তো পাগলামি করতেছে, আর আপনার মেয়ে তো পাগলামি করে বসে আছে। এখন কি দিয়ে কি করি কিছুই বুঝতে পারছি না। এখন ভাই দেখেন, মেয়েও তো পুরো পাগল হয়ে গেছে ইরফানকে বিয়ে করার জন্য। এখন আমরা তো আর ওকে কম বুঝাইনি, কিন্তু বুঝতে চাচ্ছে না। ওর কথা একটাই, ওই ইরফানকে বিয়ে করবে। আমরা ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ওর সেই একই কথা। এখন কি করব আপনারাই বলেন? চোখের সামনে নিজের মেয়েকে এভাবে কি মরতে দেখব? মেয়েটা শুকিয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, ওষুধ খাচ্ছে না। এভাবে আর কিছুদিন চলতে থাকলে এমনিতেই মারা যাবে। আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা রাজি হয়ে যান। ইরফান, তুই এখানে কি করিস? এখানে আমরা কথা বলতেছি, তুই তাসফিয়ার সাথে গিয়ে কথা বল। ওকে গিয়ে খেতে বল, খাওয়া দাওয়া করে ওষুধ খেতে বল। আমরা এখানে কথা বলতেছি, তুই ভিতরে যা। ইরফানের আব্বু, শোনো, সমাজের কথা ভেবে লাভ নেই, আত্মীয় স্বজনের কথা ভেবে লাভ নেই। ছেলে মেয়ে যখন রাজি তাহলে আমাদের আর দ্বিমত করে লাভ নেই। আর তাসফিয়া মেয়েটা তো অনেক লক্ষ্মী, শিক্ষিত, ঘরের কাজ কাম সবই পারে, কিন্তু আমাদের ছেলেকে নিয়ে তো সবচেয়ে বেশি চিন্তা। হ্যাঁ, একমাত্র সেটাই তো বুঝতে পারতেছি না। ও তো কম কাম কিছুই ও তো কাজ কাম কিছুই করে না। এখনো পড়াশোনা শেষ হয়নি। শেষ হলে তো চাকরি বাকরি শুরু করবে। এখন তো বেকার। এভাবে বিয়ে দিলে কেমন দেখায়? এগুলো কোনো বিষয় না। তাসফিয়া তো কোচিং ছাত্র পড়ায়, ও তো অনেক টাকা বেতন পায়, ওর টাকা দিয়ে চলে যাবে। আর তাছাড়া আর ও তো 1-1.5 বছরের মতো বাকি আছে ইরফানের পড়াশোনা, তারপরে কিছু না কিছু হয়ে যাবে। এগুলো নিয়ে এখন তো এত চিন্তা করে লাভ নেই। কি বলতেছেন ভাই? এগুলো আমার ঘরের বউ হয়ে যাবে, বাইরে গিয়ে কাজকর্ম করবে? এটা কখনো সম্ভব না। আমার কোনো কিছুর অভাব নেই। আমার যত বড় বিজনেস আছে, আমার ছেলে পড়াশোনা শেষ করে সেই বিজনেস সামলাবে। ওর কোনো চাকরি বাকরি করতে হবে না। আমি শুধু ওকে ভয় দেখাতে চাকরি বাকরি করতে হবে, যাতে বাস্তবতা বুঝতে পারে। কিন্তু আমি কখনো চাকরি করাতাম না, কারণ আমার নিজের বিজনেস হবে। এগুলো দেখাশোনা করলে অনেক। আর আপনার মেয়েকে নিয়ে কি আমরা বাইরে চাকরি করাবো? আমাদের বংশের এরকম হয় না। তাহলে তো হয়েই গেল। আর আমার মেয়ে তাসফিয়া আর ইরফানকে আমি পুরো সাজিয়ে দেব, যা যা প্রয়োজন আমি সব দেব। তাহলে বিয়ের ডেটটা আগে এখনই করবেন নাকি কিছুদিন পরে আসবেন? সব কিছু যখন ঠিকঠাক হয়ে গেল, তাহলে বিয়ের ডেট ঠিক করে ফেলি। দেরি করে আর লাভ নেই। সামনে সোমবারের দিনটা ভালো হবে। এখন ওদের ছুটি চলতেছে, এখন ভালো সময় সামনে। সোমবার ওদের বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। আজকে তো রবিবার, মাঝখানে আর 1 সপ্তাহ সময় পাওয়া যাবে। দেরি করে লাভ নেই, ধুমধাম করে বিয়ে দেব। কেউ ভাবতে পারেনি যে এত সহজে তাদের বিয়ে পাকাপোক্তভাবে হয়ে যাবে। ইরফান তাসফিয়া কেউ আশা করেনি তাদের পরিবার এত সহজে তাদের সম্পর্ক মেনে নিবে। সবাই তো বেশ অবাক। সবশেষে তাসফিয়াও খুশি, ইরফানও খুশি, সঙ্গে দুই পরিবারও খুশি। দেখলে তো, আমার জন্যই আমাদের বিয়ে ঠিক হলো। যদি আমি রাতে আব্বুর সাথে কথা না বলতাম, আব্বুকে রিকোয়েস্ট না করতাম, তাহলে কখনোই আব্বু রাজি হতো না। তবে যাই করো, আমার চেয়ে বেশি করনি। আমি অনেক কষ্ট সয়েছি তোমাকে পাবার জন্য, সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার। তবে যতই কষ্ট করি, সব কষ্ট এখন সার্থক মনে হচ্ছে।
তোমাকে আমি পেয়ে গেলাম, এর চেয়ে বড় খুশি আমার কাছে আর কিছুই নেই। পৃথিবীর বুকে সবচেয়ে খুশি মানুষ এখন আমি। হ্যাঁ অবশ্যই, আমার ওই একই কথা। এতদিন দেখেন ম্যাডাম বলে জানতাম, আর 7 দিন পরে সে আমার ঘরের বউ হবে। ভাবতে অবাক লাগতেছে। নিজের কাছে কেমন লাগতেছে, কোচিংয়ের ম্যাডাম হয়ে গেল বউ। দেখো আর ম্যাডাম ম্যাডাম করো না, মেজাজটা এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে তোমার ম্যাডাম ম্যাডাম শুনতে শুনতে। আমাকে এখন শুধু জান, সোনা, ময়না এগুলো বলে ডাকবা। তোমার কাছ থেকে এর চেয়ে বেশি আমি আর কিছুই আশা করি না। শুধু আমাকে সারা জীবন আগলে রেখো, ভালোবেসে পাশে থেকো, কখনোই আমাকে ছেড়ে যেও না। অসম্ভব, তোমার হাত যখন ধরেছি এই হাত আর কখনোই ছাড়তেছে না। তোমার হাত ছাড়বো মরণের পরে, এর আগে নয়। তোমাকে সারা জীবন ভালোবেসে আমার এই বুকে জড়িয়ে রাখতে চাই। আমি অনেক সুখী একজন মানুষ, অনেক লাকি একজন মানুষ যে তোমার মতো একটা মেয়েকে আমার জীবন সঙ্গী হিসেবে পেলাম। এই কথা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে একে অপরকে চুমু খেতে লাগলো। তাদের দুজনের এই আলিঙ্গন, ভালোবাসা, তাদের এই সম্পর্ক যেন নতুন একটা ঠিকানা পেল। ভালোবাসা তো এমনই হওয়া উচিত, একে অপরের পাশে থাকা, প্রতি বিশ্বাস, ভালোবাসা। সম্পর্ক তো শুধু শরীরের নয়, আত্মার হতে হয়। হৃদয়ে ভালোবাসা থাকলে সেই ভালোবাসা কখনো নষ্ট হয় না। পৃথিবীর সকল ভালোবাসাই পূর্ণতা পাক, কারো ভালোবাসা অপূর্ণতা ছোঁয় না। থাকুক ভালোবাসা মানেই তো একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, মনের মিলন। সব মিলিয়ে তো ভালোবাসা। ভালোবাসার মানুষ কেউ কাউকে কখনো না ছেড়ে যায়। সকল ভালোবাসার মানুষ সুখী হোক, সবার ভালোবাসা পূর্ণতা পাক। এভাবেই আরেকটি ভালোবাসার গল্প পূর্ণতা পেল।